পতিত হাসিনা সরকারের কয়েকজন ব্যক্তি ছিলেন গত 15 বছর বা তারও আগে থেকে নানাভাবে আলোচিত সমালোচিত। তারা ছিলেন গডফাদার। তাদের বক্তব্য, বিবৃতি, হুঙ্কার এমন পর্যায়ে ছিল মনে হতো যে না, এদের মনে হয় কখনো পতন হবে না। দেশের এই পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো। আবার আমি যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজগুলো দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। পতিত হাসিনা সরকারের কয়েকজন ব্যক্তি ছিলেন গত 15 বছর বা তারও আগে থেকে নানাভাবে আলোচিত সমালোচিত। তারা ছিলেন গডফাদার। তাদের বক্তব্য, বিবৃতি, হুঙ্কার এমন পর্যায়ে ছিল মনে হতো যে না, এদের মনে হয় কখনো পতন হবে না, কিন্তু পতন হয়েছে। তেমনই একজন শামীম ওসমান, নিশ্চয়ই জানেন। শুধু শামীম ওসমান না, শামীম ওসমানের পুরো পরিবার ছিল নারায়ণগঞ্জের একেবারে দখলে। সেখানে সেলিনা হায়াত আইভি ছিল খুবই একটা কি বলে, সে নির্বাচিত, কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না। যত দাপট, যত লুটপাট, অরাজকতা, তার কেন্দ্রবিন্দুতে ছিলেন শামীম ওসমান। আজকে সেও বিপাকে, পুলিশ তাকেও খুঁজছে, দৌড়ে বেড়াচ্ছে। সে দেশে আছে নাকি বিদেশে আছে কেউ বুঝতে পারছে না। দেখেন তার কিছু অংশ, বক্তব্যের ধরন দেখলে বুঝতে পারবেন। সেগুলি একটু আপনাদেরকে আবার দেখাই। আরে কারে খেলা শিখান? আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই, তবে একটু মাথার তার ছিঁড়া খেলোয়াড় ছিলাম আগে। মাথার তার একটু ঢিলা ছিল তখন। 79 সন, এই যে এইগুলি শরীরে এত মাংস ছিল না তখন। এই টিকা সব বয়স 17, 18, 19, সেকেন্ড ইয়ারে পড়ি কোরআন কলেজে। শুনলাম একজন লোক আসবেন, তার নাম জিয়াউর রহমান। নেতারা বললেন 79 সন, নেত্রী ফিরেন নেই তখন দেশে। 1979 শেষ দিকে বলা হলো আমাদের আব্দুল রাজ্জাক ভাই আজকে নাই, বললেন এই জিয়াউর রহমান হলো বঙ্গবন্ধু হত্যার নীল নকশাকারী। আমরা বললাম তাই? বললো হ্যাঁ। জিয়াউর রহমান তখন এই রোড হয় নাই, লিং রোড ছিল না, উনি ঢাকা নারায়ণগঞ্জ পুরন রোড দিয়ে আসছেন। মৃত্যুবরণ করেছেন, মৃত্যু মানুষকে নিয়ে খারাপ কথা বলবো না। উনি আসছেন, সামনে বহর, পিছে বহর, সকল বহর নিয়ে আসছেন। 7টা ছেড়ে দাঁড়িয়ে গেলাম কোরআন কলেজের গেটের সামনে। বুঝতে পারছো? 7টা ছেড়ে দাঁড়িয়ে গেলাম, বললাম জেনারেল জিয়া, জেনারেল জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। জিয়াউর রহমান সাহেব মনে করলেন এরা বোধহয় আমার সমর্থক, হাত বাড়ালেন হ্যান্ডশেক করার জন্য। আমরা এতই বদমাইশ ছিলাম, হাতের মধ্যে ঝুলে পড়লাম, ঝুলে পড়ে বললাম খুনি জিয়ার গদিতে আগুন জ্বালো একসাথে। দর্শক দেখলেন, এগুলি হলো অহংকার, দম্ভ এবং মিথ্যাচার। এরকম কোনো ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের কেউ কখনো বলেনি। এই সমস্ত বলে শেখ হাসিনার মন জয় করা। আরো দেখেন, খাইলে খাবি, না খাইলে না খাবি, যে আসবি আসবি, না আসে না আসবি, ওই ভয় দেখে লাভ নাই। হত্যার মধ্যে হত্যা, মারের মধ্যে মার, হিটের মধ্যে হিট, এই ছিল আমাদের সোজা সাপটা বাংলা কথা। এর মানে কিছু বুঝতাম না। ওরা আবার গণতন্ত্রের কথা বলে, ওরা গণতন্ত্রের কথা বলে। মানুষ স্পিকার, আমি ওই গণতন্ত্রে বিশ্বাস করি না, আমি ওই গণতন্ত্রে বিশ্বাস করতে চাই না। এইখানে বসা ছিলেন খালেদা জিয়া, এইখানটা বসা ছিলেন। কি অপরাধ করেছিলাম আমরা? 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে যারা নিয়েছিল, যারা 2 লক্ষ মামলের সম্মান নিয়েছিল। গণতন্ত্রের চর্চা ডেকে ডেকে আবার দিয়ে খাওয়াতে হবে। খাইলে খাবি, না খাইলে না খাবি, যে আসবি আসবি, না আসে না আসবি, ওই ভয় দেখে লাভ নাই। এইটার 75 সাল হবে না। এইবার হয়তো প্রধানমন্ত্রীর কথাও শুনবো না। পরিষ্কার ভাবে বলতে চাই,
এটার প্রধানমন্ত্রীর কথা শুনবো না, কারণ এইবার আমরা যারা এখানে সংসদ সদস্য আছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা আছি, এইবার ইনশাল্লাহ বাংলাদেশকে বাঁচানোর জন্য, নেত্রীকে বাঁচানোর জন্য মাথায় কাফনের কাপড় পরে মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবো। মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট মানুষ স্বীকার ওদেরকে এটা বুঝতে হবে। দেখলেন, মাথায় কাফনের কাপড় নিয়ে নাকি রাস্তায় নামবে। কেউ দেখেছে যে মাথায় কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামতে শামীম ওসমানকে? না, এখন টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু দেখেন, সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার, সংসদের বাইরে দাঁড়িয়ে মিথ্যাচার, মানে তার দম্ভ এবং মিথ্যাচার দিয়ে এরা হচ্ছে 15টা বছর চালিয়ে গেছে। এখন কোথায়? লাপাত্তা। কিন্তু সরকার তো বসে থাকতে পারে না। তাই শামীম ওসমান ও সেলিম ওসমান পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সবাই জানে যে এরা কি পরিমাণ লুটপাট করেছে। খবর হচ্ছে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমান ও তার ভাই বিকেএমই এর সভাপতি ও সাবেক এমপি সেলিম ওসমান পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের ও পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত চিঠি ও নির্দেশনা পাঠিয়েছে। চিঠিতে শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান এবং তাদের সন্তান ইমতিনান ওসমান ও লাবিবা জোহার ব্যাংক হিসাব জব্দ এবং তাদের হিসাবের তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে বিএফআইইউ। আরেক চিঠিতে সেলিম ওসমান এবং তার পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দের কথা জানানো হয়েছে। দেখেন, এই সমস্ত মানুষগুলো কত টাকার মালিক, কত টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ মাবুদ, কেউ হিসাব করতে পারবে না। দুবাই থেকে শুরু করে, ব্যাংকক থেকে শুরু করে, ইউরোপ, আমেরিকা, কোথায় নেই এদের টাকা। জানি না এই অন্তর্বর্তী সরকার বা পরবর্তীতে যে সরকার আসবে এদের এই পাচার টাকা ফিরিয়ে আনতে পারবে কিনা, এবং তাদের নারায়ণগঞ্জে যে পরিমাণ লুট করা, দখল করা সম্পদ আছে সেগুলো হাতছাড়া করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা যাবে কিনা খোদাই জানে। দেখেন, এই জন্য আমি শুরুতে দেখালাম যে কি ধরনের মিথ্যাচার তারা করতো সংসদ এবং সংসদের বাইরে। আজকে তারা কোথায়? আজকে তারা লাপাত্তা হয়ে আছে। দর্শক, আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দেশের এই পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো। আবার আমি যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি। কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না, বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে। এরকম কুমিল্লা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে। আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার, যে যে এলাকায় কৃতি সন্তান আছে তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের। কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি, কিন্তু আপনি যদি কাছে যান, প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয়, কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট। আমরা তো এমনি শুধু থই পানি দেখি, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয়, মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয়, মানুষের স্যালাইন লাগে। সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয়। আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে, উনি যদি একটু ব্যবস্থা নেন মানুষ অনেক বেশি শান্তি পাবে। কারণ আমি আরেকটা জিনিস, আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা আছেন, যারা আমাকে, আমার আত্মীয় স্বজন, যারা ফলোয়ার আছেন, তাদেরকে বলবো যে আপনারা যেভাবে পারেন আমাদের এলাকার, অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা হয়তো
আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো। আমরা বহু মানুষ আছি, হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি, হয়তো আমরা চেয়ে ঘুরে বেড়া না, আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না, বা সব জায়গায় দাঁড়াই যেতে পারি না, অনেক লিমিটেশন নিয়ে মানুষ হিসাবে বেঁচে থাকি। তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে সবকিছুর ঊর্ধ্বে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন, এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান, আপনাদের কাছে চাওয়া। তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ, এখনো আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি, নদীর চারদিকে পানি পড়তেছে। যদি ভাঙ্গন দেখা দেয়, খুবই খারাপ অবস্থা হয়, তাহলে আমার একটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক সশরীরে আপনাদের মাঝে হাজির হব। আমি চেষ্টা করবো আমার সর্বস্ব দিয়ে যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এক চিঠিতে ম্যাক্রো ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই অভিনন্দন জানান। চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। ওই চিঠিতে আরও বলা হয়, যেহেতু বাংলাদেশ এখন ক্রান্তিকালে প্রবেশ করছে, আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা এবং একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করা। আপনি এরই মধ্যেই এই বিষয়ে যে বার্তা পাঠিয়েছেন, আমি তাকে স্বাগত জানাই। আপনার দেশ যে জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, অনুগ্রহ করে জেনে রাখুন আপনি ফ্রান্সের সম্পূর্ণ সমর্থনের উপর নির্ভর করতে পারেন। আমি বিশেষভাবে আশা করি দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্রমাগত শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যৌথ কাজ মানবাধিকার ও সংখ্যালঘুদের সম্মান, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো অপরিহার্য বিষয়গুলো হতে পারে। ফ্রান্স বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ বলেও ওই চিঠিতে জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।